অরি বাম হাতে পেটের কাছে কমফোর্টার চেপে ধরে কেঁদে উঠল এবং দুদিকে মাথা নাড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, চাই না এমন মুক্তি যার বিনিময়ে আপনজনের প্রাণ দিতে হবে। লিওয়ান হাসল, এগিয়ে এসে কপালে এক গালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, দ্যাটস মাই সুইট ওয়াইফ। তুই শুধু আমার হয়ে থেকে যা, আমার আর কিচ্ছু চাই না। রাত পেরিয়ে সকাল হয়ে এসেছে। সূর্যের হালকা কিরণে ঘুম ভেঙে যায় লিওয়ানের। রাতে দেরি করে ঘুমানোর জন্য চোখ থেকে ঘুম ছুটছে না, কিন্তু আজ তাকে এক জায়গায় যেতে হবে। এই জন্য সে ঘুমো ঘুমো চোখেই উঠে পড়ল। কিছু সময় চোখ দুটো বন্ধ করে রেখে ঘাড় কাত করে পাশে তাকালো। ঘুমন্ত অরের চেহারা দেখে মুচকি হেসে এগিয়ে গিয়ে কপালে দু চোখের পাতায় ঠোঁটে গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আস্তে আস্তে করে ডাক দেয়। বেশ কয়েকবার ডাক দেওয়ার পর অরি পিটপিট করে চোখ মেলে তাকায় এবং বিরক্তিকর কণ্ঠে বলল, কি সমস্যা? লিওয়ান কিছু না বলে সাবধানে তাকে পাজাকুলে তুলে নিতেই অরি হকচকিয়ে বলে উঠল। কি করছেন কি? একটু তো শান্তিতে ঘুমোতে দিন। লিওয়ান তাকে ওয়াশরুমে নিয়ে যেতে যেতে বলল। ঘুমাবি, কিন্তু আমি যাওয়ার পর। লিওয়ান তাকে ব্রাশ করিয়ে দিয়ে একেবারে গোসল করিয়ে দিল। পরনে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোফার উপরে বসিয়ে রাখলো এবং সেও ওয়াশরুমে গিয়ে চটজলদি গোসল সেরে বের হলো। অতঃপর অরিকে জামা কাপড় পরিয়ে দিয়ে নিজেও সুটবুট পরে তৈরি হয়ে নিল। মাথা ভর্তি ঘন ব্রাউন চুলে জেল দিয়ে সেট করে রাখলো এবং শরীরে পারফিউম দিয়ে হাতে ঘড়ি পরে নিল। পিছনে ঘুরে দেখলো অরি সোফার উপরেই ঘুমিয়ে গেছে। এটা দেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল লিওয়ান। অরিকে এবার না জাগিয়ে নরম তুলতুলে বিছানার মাঝখানে শুয়ে দেয়। ভেজা চুলগুলো মুছে হেয়ার ড্রায়ার দিয়ে হালকা করে শুকিয়ে এক পাশে রেখে দিল। অতঃপর ড্রয়ার থেকে ছোট্ট একটি নোটপ্যাড বের করে ওখানে কিছু একটা লিখে সেটা বিছানার পাশে রেখে দেয়। অরির শরীরের কমফোর্ট তুলে দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো টেডি বিয়ার। বলেই সে রুমের লাইট অফ করে দরজাটা হালকা চাপিয়ে রেখে বের হয়ে গেল। ম্যানহাটনের উপরের পূর্ব পাশ বা হার্লেমের এক শান্ত হাই অ্যান্ড রেসিডেন্সিয়াল এলাকায় লিওয়ানের আরও একটি 4 বেডরুম বিশিষ্ট বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এলাকাটা শান্ত, গোপন এবং পরিবারের জন্য নিরাপদ। রাস্তার পাশে ব্রাউনস্টোন এবং লো রাইস হাই অ্যান্ড বিল্ডিংগুলো শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। পার্শ্ববর্তী ছোট নেবারহুড পার্কে জগিং ট্র্যাক, ছোট খেলার মাঠ এবং প্রাইভেট কোর্টইয়ার্ড রয়েছে। কয়েকটি আপস্কেল নেবারহুড ক্যাফে, বেকারি এবং মিনি হাটও আশেপাশে আছে। প্রতিবেশীরা সাধারণত পরিবার ও চাকরিজীবী, মাঝে মাঝে শিক্ষার্থীও দেখা যায়। লিওয়ান শুধু একজন সাকসেস ডক্টরই নয়, বরং সে একজন এই নিউ ইয়র্ক সিটির বিজনেসম্যানও। সেই সূত্রেই তার বন্ধুর চেয়ে শত্রু বেশি। এছাড়াও লিওয়ান আর রিক্কি অন্য কাজের সঙ্গেও জড়িত। বিশেষ করে রিক্কি। তাদের এই দেশে শত্রুর অভাব নেই। যেখানেই যায় না কেন কোনো অঘটন ঘটিয়ে তবেই ফিরে আসে। শত্রু বিজনেসের প্রতিদ্বন্দ্বীরা সবসময় ওত পেতে তাকে কিভাবে ক্ষতি করা যায়। বিশেষ করে যারা অনৈতিক কর্মকাণ্ড করে তাদের দু চোখের বিষ লিওয়ান ও রিক্কি। এর জন্যই লিওয়ান সবসময় গার্ড নিয়ে চলাচল করে। কোথায় থেকে কে ঝাঁপিয়ে পড়ে তার কোনো ঠিকানা নেই। এক বিলাসবহুল বিল্ডিংয়ের সামনে এসে একটি কালো রঙের BMW M8 কম্পিটিশন গাড়ি থামে। বিশাল লোহার গেটের কাছে সারি সারি গার্ড, সিকিউরিটি বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভিং সিটের ডোরের কাজ নামিয়ে গেটের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় লিওয়ান। তাকে দেখা মাত্র গেটের কাছ থেকে সবাই সরে গিয়ে গেট খুলে দেয়। লিওয়ান চুপচাপ গাড়ি নিয়ে ভেতরে চলে যায় এবং সিকিউরিটি ও গার্ডরা আবার বিশাল গেট বন্ধ করে দিয়ে আগের মতো দাঁড়িয়ে থাকে। লিওয়ান পার্কিং লটে গাড়ি পার্ক করে ডোর খুলে বেরিয়ে এলো। বসকে এতদিন পর এখানে দেখে দুজন কালো পোশাক পরিহিত গার্ড দ্রুত পায়ে এগিয়ে এসে সালাম দিল। লিওয়ান চোখ থেকে সানগ্লাস খুলে বুকের মাঝে শার্টের উপর ঝুলিয়ে রেখে সালামের জবাব দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, টেক দ্য স্টাফ আউট অফ দ্য কার অ্যান্ড ফলো মি। বসের আদেশ পেয়ে তারা জলদি গাড়ির পেছনে ডোর খুলে অনেকগুলো শপিং ব্যাগ, ছোট কার্টুনগুলো বের করে বসকে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে লাগলো। নিজ অ্যাপার্টমেন্টের প্রাইভেট লিফটে উঠে 10 তলায় এলো লিওয়ান। সামনের দিকে এগিয়ে গিয়ে একটি অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে পাশে থাকা কলিং বেলে চাপ দিল, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স পেল না। রুকুচকে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7:10। সে আবার কলিং বেল চাপলো, কিন্তু কেউই দরজা খুলল না। এবার সে অধৈর্য হয়ে মানিব্যাগ বের করে তার ভেতর থেকে দরজা খোলার কাঠ বের করতেই দেখলো অপর প্রান্ত থেকে দরজা খুলে দিয়েছে।
লিওয়ান চট করে তাকাতেই দেখে 23 বছরের এক বিদেশি সুন্দরী রমণী হাঁ করে দাঁড়িয়ে আছে। পরনে নীলেডালা ট্রাউজার ও হাতকাটা গেঞ্জি। হাইট 5 ফুট 7 ইঞ্চি হবে। লাইট ব্রাউন স্ট্রেট চুলগুলো কাঁধ পর্যন্ত। সাদা ধবধবে গায়ের রং, লম্বা চেহারা। গ্রিন মণি বিশিষ্ট ছোট ছোট আখি জোড়া ফোলা ফোলা। দেখেই বোঝা যাচ্ছে সবে কাঁচা ঘুম থেকে উঠে এসেছে। তাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে লিওয়ান বিরক্তিকর কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই সেই বিদেশি রমণীটি দৌড়ে এসে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে উঠল। Finally, you come to me, honey. দীর্ঘদিন পর লিওয়ানকে দেখতে পেরে খুশিতে আত্মহারা হয়ে উঠল রমণীটি। বুকে মুখ গুজে দিয়ে একের পর এক অভিযোগ করছে। লিওয়ানের চোয়াল শক্ত হয়ে যায়। সে দ্রুত হাতে রমণীটিকে নিজের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে দিল এবং গম্ভীর কণ্ঠে বলল, বিহেভ ইয়োরসেলফ এরিন। তোকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে? এরিন আবারও কাছে এসে লিওয়ানের গলা জড়িয়ে ধরে বলল, কাম অন লিও, তুমি এমন করছো কেন? জানো আমি প্রতি মুহূর্তে ঠিক কতটা মিস করি তোমায়। নিজের থেকে এরিনকে সরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর মিস করা তুই ধুয়ে পানি খা, আমার গায়ের উপরে একদম পড়বি না, না হলে এক চর মেরে পাগলামি ছুটিয়ে দিতে জানি। সর সামনে থেকে। লিওয়ানের ধমক শুনে মুখটা চুপসে গেল এরিনের। সে দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই লিওয়ান তাকে পাশ কাটিয়ে গটগট করে হেঁটে ভেতরে প্রবেশ করলো। দুজন গার্ড মাথা নিচু করে ড্রয়িং রুমে প্রবেশ করে জিনিসপত্র সোফার উপর রেখে বেরিয়ে এলো। এরিন দরজাটা বন্ধ করে এগিয়ে এলো। লিওয়ান অ্যাপার্টমেন্টে ঢুকে সোজা একটি রুমের ভেতরে প্রবেশ করলো। তার পিছু পিছু এরিনও এলো। রুমে প্রবেশ করতেই চোখ গেল বিছানার উপর এলোমেলো ভাবে শুয়ে থাকা 10 বছরের একটি বাচ্চা মেয়ের উপর। মেয়েটির পরনে পিঙ্ক টি শার্ট ও পিঙ্ক জিন্স। এই পুরো রুমটাই পিঙ্ক রঙে ডেকোরেশন করা। ঘর ভর্তি ছোট বাচ্চাদের খেলার জিনিস, পুতুল, ছোট্ট আলমারি, দোলনা, কাউচ, সোফা, পড়ার ছোট্ট টেবিল ও আরও অনেক কিছু দিয়ে সাজিয়ে রাখা। লিওয়ান বিছানার কাছে এসেই ঘুমন্ত মেয়েটিকে তুলে নিজের বুকের মাঝে আগলে নিল। ফর্সা ও পিঙ্ক মাসুম চেহারায় ভালোবাসার পরও শিখিয়ে দিল একের পর এক। এরিন কাছে এসে একটি চেয়ারে উল্টো দিকে বসে দুগালে হাত দিয়ে লিওয়ানের পাগলামি দেখতে লাগলো। মনে মনে খুব আফসোস হলো, এই ছোট্ট মেয়েটির মতো যদি একটু তাকেও এইভাবে আদর করত। কিন্তু না, সবসময় তাকে দূর দূর করে। এরিন এসব ভেবে গাল ফুরিয়ে বসে থাকলো। তারও তো ইচ্ছে করে ভালোবাসার মানুষটিকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু আফসোস এই লোকটা তার ভালোবাসা দেখেও অবহেলা করে। ঘুমের মধ্যে কারোর অস্তিত্ব অনুভব করে মেয়েটির ঘুম পাতলা হয়ে গেল। নড়াচড়া করতে গিয়েও অনুভব করলো কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। সে ঘুমো ঘুমো চোখ দুটো মেলে তাকাতেই সব ঘুম পালিয়ে গেল। ছোট্ট ছোট্ট চোখগুলো বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে লিওয়ানের দিকে তাকিয়ে থাকলো। তার মনে হচ্ছে এটা স্বপ্ন। ঘুম ভেঙে গেলেই এই মানুষটিও হারিয়ে যাবে। মেয়েটি তার আদরে ছোট ছোট কাপা কাপা হাতটা লিওয়ানের গালে স্পর্শ করতেই চমকে উঠল। মুহূর্তের মধ্যেই হাউমাউ করে কেঁদে উঠে লিওয়ানের গলা জড়িয়ে ধরে। লিওয়ানও মুচকি হেসে তাকে আগলে নেয়। ভাইয়া, ভাইয়া, তুমি সত্যি তুমি এসেছো? মেয়েটি কান্না করতে করতে জিজ্ঞেস করলো। এটা শুনে মেয়েটিকে সামনে নিয়ে এসে দোগালে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে ধীর কণ্ঠে বলল, ইয়েস মাই কিউট সিস্টার, তোর ভাই তোর কাছে ফিরে এসেছে। মেয়েটি হঠাৎ করে কান্না বন্ধ করে দিল। ভাইয়ের কাছ থেকে সরে এসে চেঁচিয়ে বলে উঠল, কেন কেন এসেছো? যাও না, যাও, তোমার ওই দেশে গিয়ে থাকো। আমি গিয়ে যে আমার কাছেই থাকবে। লিওয়ান মুচকি হেসে ভ্রু চুলকালো। তার ছোট্ট বোনটিও অভিমান করতে শিখে গিয়েছে। সে তার বোনকে টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, তুই আমার সব মন পাখি। এই আমিটার বেঁচে থাকার প্রথম কারণ হচ্ছিস তুই। প্লিজ রাগ করিস না, আমি তো বলেই গিয়েছিলাম দেশ থেকে ফিরতে দেরি হবে। তুই যেন বেশি কষ্ট না পাস তার জন্য তোর রিকি ভাইয়া প্রতি মাসে এখানে এসে দেখা করে যেত। আমিও তো মাঝে মধ্যে ফ্রি টাইমে কথা বলতাম, তাহলে এখন এত রাগ করছিস কেন? মেয়েটি লিওয়ানের কোল থেকে নামার জন্য ছটফট করছে। ভাইয়ের বুকে কিল ঘুষি চুল টেনে টুনে কাঁদতে করতে বলল, তুমি খুব মজা ভাইয়া। রিকি ভাইয়া তোমার চেয়ে অনেক অনেক ভালো। সে আমার সঙ্গে একটু হলেও দেখা করতে আসতো, কিন্তু তুমি তুমি শুধু ফোনে কথা বলতে, তাও মাসে 2বার। যাও, তোমার মতো পচা ভাইয়া লাগবে না আমার। তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না, খেলবও না। লিওয়ানকে এলোপাথারি মারতেই আসছে। এদিকে এরিন এগিয়ে এসে ছোট্ট মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে বলল, কাম ডাউন মাই লিটল রেজা, তুমি না গুড গার্ল, ভাইয়াকে এভাবে মারতে নেই বেবি। ছোট্ট মেয়ে লিজা আবারও চিল্লিয়ে বলে উঠল, না, ও আমার ভাইয়া নয়। আমার ভাইয়া হলে আমাকে এখানে একা রেখে যেতে পারতো না। আমাকে একটুও ভালোবাসে না আপনি।
তুমি ওনাকে বলো চলে যেতে, আমি থাকবো না ওনার কাছে। বলেই লিওয়ানের বুকে হালকা হাতে ধাক্কা মারে লিসা। লিওয়ান হুট করে বোনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে এরিনের দিকে তাকিয়ে বলল, আমি চলে যাচ্ছি এরিন, তুই ওর খেয়াল রাখিস, আর যা প্রয়োজন হয় ফোন করে জানিয়ে দিস। বলেই লিওয়ান সেখান থেকে চলে যায়। এদিকে লিজা ভাইয়ার যাওয়ার পথে হতবাক হয়ে তাকিয়ে থাকলো। সে তো ভেবেছিল তার ভাই তার অভিমান ভাঙাবে, কিন্তু উল্টো তাকে ছেড়েই চলে যাচ্ছে। এটা দেখে সে ডান হাতে বুকের কাছে টি শার্ট খামচে ধরে। তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এরিন দৌড়ে লিওয়ানের পিছু পিছু যেতে যেতে বিচলিত কণ্ঠে বলল, লিও, দাঁড়াও প্লিজ, রাগ করো না। ও ছোট তাই বুঝতে পারেনি। তুমি তো জানো লিজা তোমায় কতটা ভালোবাসে। তোমাকে দেখার জন্য প্রতিদিন কান্না করতো, ঠিকমতো ওষুধও খেতে চাইতো না। তুমি তো জানো ও একটু মানসিকভাবে অসুস্থ। প্লিজ যেও না, লিজা অনেক কষ্ট পাবে। লিও স্টপ। এরিন দৌড়ে আসছে আর কথাগুলো বলছে, কিন্তু তার কথা লিওয়ানের কানে পৌঁছালো না। সে আগের মতোই হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ড্রয়িং রুম পেরিয়ে দরজার কাছে এসে দরজা খুলতেই তার পা জোড়া থেমে গেল। সে নিজ ইচ্ছেই থামায়নি, বরং লিজা রুম থেকে দৌড়ে এসে সোজা তার এক পা চেপে ধরে দরজার কাছে বসে পড়ল। প্লিজ ভাইয়া যেও না, আমি আমি আর মারবো না তোমায়, তবুও আমাকে একা ছেড়ে যেও না। তুমি যা বলবে সব শুনবো, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। প্লিজ যেও না ভাইয়া, আমার কষ্ট হচ্ছে খুব। লিজা কাঁদতে কাঁদতে কথাগুলো বলে। সেসব শুনে লিওয়ান সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে দুহাত গুজে গম্ভীর কণ্ঠে বলল, কেন যাব না? একটু আগেই না এরিনকে বললি আমার মতো ভাই লাগবে না তোর? আমি নাকি তোকে একটুও ভালোবাসি না? তাহলে এখন কাঁদছিস কেন? লিজা ছোট্ট বাচ্চাদের মতো ভাইয়ের এক পা জড়িয়ে ধরে ফ্লোরে পা দুটো সরিয়ে ছিটিয়ে বলল, আ- আ- আমি আমি এমনি বলেছি ওসব, ভেবেছি তুমি আমার রাগ ভাঙাবে, কিন্তু তুমি উল্টো আমাকে রেখেই চলে যাচ্ছ। হ্যাঁ, তুমি কেমন ভাই? হ্যাঁ, লিওয়ান মনে মনে হাসল। সে তো এতক্ষণ চলে যাওয়ার অভিনয় করছিল। সে জানে তার বোন তাকে যেতে দিবে না। লিওয়ান হেসে বোনকে নিচ থেকে কোলে তুলে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুই যেমন তোর ভাইও ঠিক অমন মন পাখি। তুই যদি এমনি ওইগুলো কথা বলতে পারিস তাহলে তোর ভাইও মজা করে এমনিই চলে যাওয়ার ভান করতে পারে। কেন, তোকে কতটা ভালোবাসি। এতদিন পরে সে তোকে ছেড়ে চলে যাবো এটা ভাবলি কি করে? হ্যাঁ, ভাইয়ের কথা শুনে ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে রাখলো লিজা। আসলেই তো, সে কিভাবে ভাবলো তার ভাই এতদিন পর এসে তাকে রেখে চলে যাবে? আসলেই সে একটা মাথা মোটা ইডিয়ট। এরিন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সেও এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বুঝি লিওয়ান রাগ করে চলে যাবে। বোনকে নিয়ে লিওয়ান সোফায় এসে বসলো। আসার পথে রিক্কির হাতে দেশ থেকে বোনের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এরিনের দিকে একটি কার্টুনের বক্সের দিকে ইশারা করে বলল, ওটার ভেতর ফ্রেশ একদম দেশি ইলিশের ডিম রয়েছে, ফ্রিজের মধ্যে রেখে আয়, নয়তো ভেতরে বরফ গলে যাবে। এরিন মাথা নাড়িয়ে চুপচাপ বক্স খুলে পলিথিন সহ মাছের ডিম ফ্রিজের মধ্যে রেখে হাত ধুয়ে এলো। লিজা তার ভাইয়ের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে আছে, এমনভাবে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই তার ভাই পালিয়ে যাবে। লিওয়ান বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলল, আমার ছোট্ট মন পাখিটা কি কখনো তার পচা ভাইয়ের উপর রাগ করে আছে? লিজা মুখ তুলে ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, আমার ভাইয়া একদম পচা নয়, তুমি অনেক অনেক ভালো। তোমাকে যে পচা বলে সে পচা, বুঝেছো? লিওয়ান হেসে বোনের গালে এক হাত রেখে বলল। বুঝলাম পাকনা বুড়ি। লিজা শব্দ করে হেসে দিল। লিওয়ান মুগ্ধ চোখে বোনের হাসি মাখা চেহারার দিকে তাকিয়ে থাকলো। লিজাকে দেখলেই তার মমের কথা মনে পড়ে যায়। মমের চেহারার সাথে তার বোনের চেহারা হুবহু মিল রয়েছে। মমের মতোই ডার্ক সোনালি রঙের ঘন মাথার চুল, চোখের মনি হালকা ব্রাউন, দুধে আলতা গায়ের রং, জোড়া ঘন ভ্রু ও ঘন বড় বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা আঁখি জোড়া। সে হাসলে তার চোখ দুটোও যেন হেসে ওঠে। গোলগাল কিউট ফেস, একদম স্নিগ্ধ ও আদুরে টাইপ। লিওয়ান মুচকি হেসে বোনের টোল পড়া বাম গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, সরি বনু, তোকে এতদিন অপেক্ষা রাখার জন্য খুব খুব সরি আমি। আর এমনটা হবে না। এবারের মতো তোর এই পচা ভাইটাকে ক্ষমা করে দে, প্রমিস করছি। এবার থেকে যেখানে যাব তোকে সঙ্গে নিয়ে যাব। ভাইয়ের কথা শুনে যেন ছোট্ট লিজা লাফিয়ে উঠল। খুশিতে চোখ দুটো চিকচিক করছে। সে আহ্লাদী কণ্ঠে বলল, সত্যি ভাইয়া, তুমি আমাকে এখন থেকে নিজের সাথে নিয়ে যাবা? লিওয়ান বোনের সরু চিকন একটু লম্বা নাকের সাথে নিজের নাক ঘুষে বলল। সত্যি। লিজা আবারও মন খুলে হাসল। হঠাৎ তার নজর ভাইয়ের লাল ঠোঁটের দিকে গেল। হাসি বন্ধ করে কৌতূহলী হয়ে নিচের ঠোঁটে হাত রেখে বলল, এখানে কি হয়েছে ভাইয়া? লিওয়ান বোনের হাতের জায়গায় হাত রাখল।
বলতে তো ইচ্ছে করলো, তোর শয়তান আপু ওরফে ভাবি কামড় দিয়েছে, কিন্তু সে সেটা বলল না, উল্টো বলল, এই তেমন কিছু না, জাস্ট একটু কেটে গেছে। ব্যথা করছে, মলম লাগিয়ে দিব? বোনের চিন্তিত মুখ দেখে হাসল লিওয়ান। এই যে, এই পুরো পৃথিবীতে তার জন্য চিন্তা করার এই একটি মানুষই রয়েছে যে তার কষ্টে কষ্ট পায়। তাকে একটু আঘাত পেতে দেখলেও তার বোনটা হাউমাউ করে কেঁদে পুরো অ্যাপার্টমেন্ট মাথায় তুলে ফেলে। তার নিজের বলতে হয়তো এই একজনই রয়েছে। লিওয়ান বোনকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল। না, একদম ব্যথা করছে না মন পাখি, আমি একদম ঠিক আছি। এরিন মুচকি এসে এগিয়ে এসে বলল, অনেক হয়েছে ভাই বোনের ভালোবাসা, এখন বলো কি খাবে তোমরা, আমি ব্রেকফাস্ট রেডি করব। লিজা ভাইয়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। আমি বাংলা নাস্তা করব। লিওয়ান হেসে বলল, ওকে ডিয়ার। এরিন, তুই ওকে ফ্রেশ করে নিয়ে আয়, আমি নাস্তা তৈরি করছি। শেষের কথা এরিনের দিকে তাকিয়ে বলে লিওয়ান। এরিন এগিয়ে এসে লিজাকে নিয়ে রুমে চলে যায় এবং লিওয়ান মডার্ন ওপেন প্ল্যান কিচেনের দিকে এগিয়ে যায়। প্রায় 10 মিনিট পর এরিন লিজাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসে। লিজা ছোট ছোট পায়ে দৌড়ে ভাইয়ের কাছে এসে দাঁড়ায়। তাকে দেখে লিওয়ান মুচকি হেসে কাউন্টারের ওপর বসিয়ে দিয়ে কেটে রাখা ফলের টুকরোগুলো দিল। লিজা দুপা সামনে দোলাচ্ছে আর আপেলের টুকরো নিজে খাচ্ছে ও ভাইকেও খাইয়ে দিচ্ছে। লিওয়ান দাঁড়িয়ে থেকে ময়দার ডো মাখছে আর বোনের সঙ্গে গল্প করছে। তাদের থেকে কিছুটা দূরে আরেকটি কাউন্টারের উপর এরিন বসে থেকে স্ট্রবেরি খাচ্ছে ও মনোযোগ সহকারে লিওয়ানকে দেখছে। কালো প্যান্ট ও গাঢ় নীল রঙের শার্টে অসম্ভব সুন্দর লাগছে। শার্টের উপর কালো রঙের কিচেন এপ্রন বাঁধা রয়েছে। দু হাতের হাতটা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা, যার দরুন ফর্সা লোম সহ বলিষ্ঠ হাতজোড়া উন্মুক্ত হয়ে আছে। আগুনের হালকা আছে ফর্সা চেহারাটা কিছুটা লাল হয়ে উঠেছে। গালের দুই পাশে হালকা চাপ দাঁড়িয়ে রক্ত জবার মতো চিকন ঠোঁটজোড়া। বারবার নাড়িয়ে বোনের সঙ্গে কথা বলছে, মাঝে মধ্যে মুচকি মুচকি হাসছেও। ভিয়া আকৃতির সুটাম দেহের অধিকারী লিওয়ানকে দেখতে ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছে। এরিনের কেন জানি মনে হচ্ছে লিওয়ান আগের থেকে বেশি সুদর্শন হচ্ছে। এরিন এসব ভেবে নিজ মনে হাসল। সে ছোটবেলা থেকে এই মানুষটিকে লাইক করত। তার প্রথম ক্রাশ ছিল লিওয়ান। ছোটবেলায় তাদের মাঝে দূরত্ব থাকতেও সে যখন 13 বছরে পা দেয় তখন এক দুর্ঘটনার জন্য ওই দূরত্বটা চলে গিয়েছিল। হাসপাতালে যখন ফুপিমণি ও লিওয়ানের রক্তাক্ত দেহটা দেখে সে পুরো পাগল হয়ে গিয়েছিল। অনেক ছোটবেলায় সে নিজের মাকে হারিয়ে ড্যাডের কাছে বড় হয়েছে। ফুপিমণি এই শহরে যখন জবের জন্য আসে সেও তখন আদর নেওয়ার জন্য মাঝে মধ্যে ফুপির কাছে এসে থাকতো। তখন থেকেই অল্প অল্প ভালো লাগা কাজ করে লিওয়ানের প্রতি। সেও লিওয়ানের মতোই ফুপিমণিকে মম বলে সম্বোধন করত। কিন্তু একদিন তার ড্যাড ও ফুপিমণি তড়িঘড়ি করে বাংলাদেশে গিয়েছিল। সে তখন বাড়িতেই ছিল। সুস্থ অবস্থায় বিডিতে গেলেও ফিরে এসেছিল রক্তাক্ত অবস্থায়। ড্যাডের অবস্থাও খুব একটা ভালো ছিল না। ফুপিমণি প্রায় না বাঁচা ছিল। লিওয়ান তো প্রায় 1 বছর কোমায় ছিল। এরিন যখন হাসপাতাল থেকে খবর পায় তখন সে ছুটে গিয়েছিল। তার ড্যাড এই নিউ ইয়র্ক শহরের বেস্ট ডক্টরদের মধ্যে একজন ছিলেন। সেই সুবাদে অনেকেই চেনেন তাকে। হাসপাতালে নিয়ে আপন তিনজন মানুষ হাসপাতালে গিয়ে আপন তিনজন মানুষের এমন অবস্থা দেখে পাগলের মতো কেঁদেছিল। তার ফুপিমণি তখন 8 মাসের প্রেগনেন্ট ছিলেন। বিডিতে বেশিক্ষণ চিকিৎসা কারোর সুযোগ পায়নি। তাদের জীবনে ঝুঁকি ছিল, বিশেষ করে ফুপিমণি ও লিওয়ানের। তাই তার ড্যাড ইমিডিয়েটলি সেখান থেকে নিজ দেশে বোন ও বোনের ছেলেকে নিয়ে এসেছিল। ফুপিমণির অবস্থা এতটাই খারাপ ছিল যে ওই 8 মাসে অপারেশন করে বেবি দুনিয়ায় নিয়ে আসে। কিন্তু তার ফুপিমণিকে বাঁচাতে সক্ষম হয়নি ডক্টররা। প্রচণ্ড রক্তক্ষরণের জন্য তার মা সমান ফুপিমণি তাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গিয়েছে। ছোট্ট নবজাতক শিশুটিকে কোনো মতে বাঁচানো গেলেও ডক্টররা বলে অ্যাক্সিডেন্টের ফলে পেটে থাকাকালীন মাথায় আঘাত পেয়েছিল শিশু, যার ফলে সে বড় হলেও তার মধ্যে ম্যাচিউরিটি খুব কম আসবে। আর 5টা সুস্থ বাচ্চার মতো এই শিশুটি হয়তো হবে না। এইসব শোনার পর ড্যাড অনেক ভেঙে পড়েছিলেন। উনি তার বোনকে খুব ভালোবাসতেন। অনাকাঙ্ক্ষিতভাবে বোনের স্বামীর মৃত্যু মেনে নিতে পারছিলেন না। তার উপর বোনের আদরের ছেলের বুককে পেটে গুলিয়েও উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় আঘাত পাওয়ার জন্য কোমায় চলে গিয়েছিল। ছোট্ট পরিবারটা কেমন জানি এলোমেলো হয়ে গেছিল। সে ফুপিমণির শেষ স্মৃতি রেখে যাওয়া মেয়েকে আগলে রেখেছিল। মা বাবার ভালোবাসা দিতে না পারলেও বড় বোনের ভালোবাসা দেওয়ার কোনো কমতি রাখেনি। তার ড্যাডও লিজাকে তার থেকেও বেশি ভালোবাসতেন। তারপর চোখের পলকে 1 বছর কেটে যায়। লিওয়ানের কিয়ানো ফিরে এসেছিল, কিন্তু কেমন জানি চুপচাপ থাকতো সব সময় আর একা একা হিসব বিড়বিড় করত।
নিজের বোনকে জড়িয়ে ধরে ওই দিন পাগলের মতো কেঁদেছিল লিওয়ান। তার কাঁদার ওই দৃশ্যটা এখনো মনে পড়লে বুক ফেটে যায় এরিনের। কতই না নির্মম মুহূর্ত ছিল ওটা।